আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের আমাদের বিগত বছরের একটা সৃজনশীল প্রশ্ন, নবম অধ্যায় থেকে, সূচক ও লগ থেকে। এই প্রশ্নটা সমাধান করছি আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে। প্রশ্নটি এসেছিল বরিশাল বোর্ড 2024 সালে। তো আমরা যদি এখানে একটু খেয়াল করি যে এখানে আমাদের উদ্দীপক হিসাবে দুইটা ইনফরমেশন দেওয়া আছে, যে এইটা আর এটা। আর ক নাম্বার প্রশ্নে আমরা উদ্দীপকের সাথে রিলেটেড না, যেহেতু আমরা ক নাম্বার প্রশ্নটা আগে সমাধান করে ফেলি। এখানে দেখো ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে m টু দি পাওয়ার m রুট m ইকুয়াল টু, দেখো m টু দি পাওয়ার m রুট m ইকুয়াল টু m রুট m টু দি পাওয়ার m হলে m এর মান নির্ণয় করো। তো চলো আমরা m এর মানটা নির্ণয় করার চেষ্টা করি। প্রথমে প্রশ্নে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখলাম। লিখার পরে এখন যদি খেয়াল করো যে m টু দি পাওয়ার m রুট m, এটা আমরা লিখলাম। এখানে যা আছে সেটাও আমরা লিখলাম। আমরা উভয় পক্ষে বর্গ করলাম উভয় পক্ষে হচ্ছে আমরা পাওয়ার করলাম 1/m দিয়ে। দেখো এখানের পাওয়ার 1/m, এখানে পাওয়ার 1/m, উভয় পক্ষে সেম পাওয়ার দেওয়া যায়। তো এখন 1/m পাওয়ার দেওয়াতে কি হয়েছে, দেখো 1/m পাওয়ার দেওয়াতে আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়। m রুট m এর সাথে এই 1/m গুণ হবে, m রুট m এর সাথে 1/m গুণ হয়। এখন এই m কাটা যাবে, তাহলে রুট m 1 এর সাথে গুণ দিলে শুধু রুট m হয়। এই যে দেখছো, এখন পাওয়ার শুধু থাকলো রুট m। আচ্ছা, এখানে এসে যদি খেয়াল করো, এখানে পাওয়ার আগে থেকে m, এরপর আমরা করলাম 1/m। m এর সাথে যদি 1/m গুণ করি কি হবে, m কাটা যাবে, থাকবে শুধু 1। তো 1 না লেখা একই কথা, মানে m রুট m থাকবে শুধু। সেখানে শুধু m রুট m আমাদের আছে। আচ্ছা, এখন আমরা যদি একটু দেখি যে এখানে যেটা আছে সেটাই থাকলো, m এর জায়গায় m থাকলো। m কে রুট করলে হবে m টু দি পাওয়ার হাফ। আমরা জানি রুটকে ভাঙাইলে কি হয়, পাওয়ার হাফ হয়ে যায়। এখন এখানে যা আছে তাই থাকবে। এবার এটা যেহেতু গুণ আকারে আছে, পাওয়ার দুইটা কি হবে, যোগ হবে। এক আর হাফ কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। যে একের সাথে আমরা হাফ যোগ করে ফেললাম। ওকে ফাইন। এবার আসো আমরা যদি এখানে খেয়াল করি যে এখানে যদি আমরা লসাগু করি, এখানে হর কত, হর হচ্ছে 2। 2 এর সাথে এই যে দেখো একের সাথে গুণ হলে 2 একে 2 প্লাস এই 2 কে 2 দিয়ে ভাগ করলে হবে 1, 1 এর সাথে 1 যোগ করলে হবে 3। আচ্ছা, তারপরে 2 প্লাস 1 এর সাথে গুণ হলে 1 হবে, যে 2 কে 2 দিয়ে ভাগ করলে হবে 1, 1 এর সাথে 1 গুণ করলে হবে 1। তো 2 আর 1 যোগ করলে কত হবে, 3, নিচে হচ্ছে 2, তার মানে 3/2। এই জন্য দেখো এখানে পাওয়ার হচ্ছে 3/2, লসাগু করলাম আর কি। এবার আমরা যদি দেখি দুইটার ভিত্তি সেম, এখানের ভিত্তিও m, এখানের ভিত্তিও m। তো ভিত্তি ভিত্তি কাটা, তার মানে রুট m ইকুয়াল টু কি, 3/2। কারণ আমাদের তো রুট m বের করতে বলে না ভাই, আমাদের বের করতে বলছে যে m এর মান নির্ণয় করো। তাহলে এখন রুট m কে m করতে হলে কি করতে হবে, উভয় পক্ষে বর্গ করে দিব। তো রুট m কে যদি বর্গ করি, স্কোয়ার করি, তাহলে কি হবে, স্কোয়ার আর রুট কাটা যাবে, থাকবে শুধু m। আর 3/2 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে কি 9/4। তার মানে আমরা যদি দেখি আমাদের অ্যান্সার হচ্ছে পরের পেজে আছে, এই যে দেখো স্কোয়ার করলে m এর মান হবে 9/4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ক নাম্বার প্রশ্নটা সমাধান হয়ে গেল। এখন আমরা যাব খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নের মধ্যে আমরা দেখি যে এখানে বলা হচ্ছে abc ইকুয়াল টু 1। খ নাম্বার প্রশ্নে এখানে বলা আছে কি abc ইকুয়াল টু 1। এখন abc ইকুয়াল টু 1 হলে আমাদের প্রমাণ করতে হবে যে এইটা হচ্ছে সমান 1। এই যে এই পুরা রাশিটার মান সমান হচ্ছে কি 1। এখন abc ইকুয়াল টু 1, নর্মালি আমরা এই ম্যাথটা অনেকবার পরীক্ষায় দেখবো, বা বোর্ড পরীক্ষা, বিগত বছর বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান করতে গিয়ে দেখবো বা দেখছি অনেকে। কিন্তু এই যে এইরকম ভাবে উদ্দীপকটা বা মানটা দেওয়া থাকে না, দেওয়া থাকে হয় a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 বা x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, এরকম দেওয়া থাকে। কিন্তু এখানে abc ইকুয়াল টু 1 দেওয়া আছে। তো এখানে তোমাকে একটু বেশি করতে হবে, ওই ঘুরে ফিরে তোমাকে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 ওটাই আনবা তুমি, কিন্তু ওইটা এখানে সরাসরি দেওয়া নাই, এখান থেকে সমাধান করে 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 ওইটা আগে আনতে হবে, তারপরে এই ম্যাথটা সমাধান করতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে যেহেতু বলা আছে abc ইকুয়াল টু 1, আমরা আগে লিখি যে abc ইকুয়াল টু 1, ঠিক আছে। তো দেখো আমরা প্রথমে লিখলাম যে মনে করো যে দেওয়া আছে যেটা আমাদের abc ইকুয়াল টু 1, সেটা আমাদের লেখা থাকলো। এখন আর এই যে abc ইকুয়াল টু 1 এটা আমরা লিখলাম। আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই যে উদ্দীপকে abc রিলেটেড একটা সমীকরণ দেওয়া আছে যে x রুট a ইকুয়াল y রুট b ইকুয়াল টু z রুট c। তো আমরা সেটা হচ্ছে আমরা এখানে লিখলাম, এই যে দেখো x রুট a ইকুয়াল টু y রুট b ইকুয়াল z রুট c। এখন আমরা এটা হচ্ছে আমরা এখানে লিখে ফেললাম, এই যে এখানের মধ্যে এই যে এই সমীকরণটা আমরা এখানে লিখে ফেললাম। এখন যেহেতু এই তিনটা সমান, একটু খেয়াল করো, যেহেতু এইটা এইটা এটা এই তিনটাই সমান, তাহলে আমরা বলতে পারি যে এই প্রথমটা সমান দ্বিতীয়টা, এটা কিন্তু আমরা বলতে পারি। এটা সমান হচ্ছে এটা।
আবার আমরা বলতে পারি এইটা সমান হচ্ছে এটা, এটাও কিন্তু আমরা বলতে পারি। আবার আমরা বলতে পারি যে এটা সমান এটা, এগুলোও বলতে পারি। তো প্রথমে আমরা আসি যে এটা সমান এটা, যেহেতু তিনটাই সমান আমরা প্রথম দুইটাকে সমান ধরে নিচ্ছি, ওকে এই দুইটা সমান, এবং আমরা এই দুইটাকেও সমান ধরে নিচ্ছি এবং এই দুইটা সমান, ওকে ফাইন। এখন আমরা জানি যে এই এক্স রুটকে ভাঙাইলে কি হয়, এক্স রুট এ, এই রুটকে ভাঙাইলে পাওয়ার হাফ হয়, কিন্তু রুটের ভিতরে যদি কোনো কিছু থাকে তাহলে পাওয়ার হবে 1/x। মনে করো এখানে 3 রুট থাকলে 1/3 হইতো পাওয়ার, আর যদি শুধু রুট থাকে কোনো ভিতরে কিছু না থাকে তাহলে 1/2 হয়। তো এখন যেহেতু এখানে x আছে এই জন্য 1/x, এখানেও y আছে 1/y, এখানে y আছে 1/y, এখানে z আছে 1/z। আচ্ছা, এখন আমরা উভয় পক্ষে পাওয়ার করব x। তুমি হয়তো বুঝতে পারবে না যে ভাই 1a⁴1/x থেকেই আসছে কোত্থেকে। আমরা উভয় পক্ষে পাওয়ার করি x, ঠিক আছে, উভয় পক্ষে ঘাত x নিয়ে, তাহলে এখানেও আমি পাওয়ার x নিব, এখানেও আমি পাওয়ার কি নিব, x নিব। এখন পাওয়ারে পাওয়ারে কি হয় ভাই, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। 1/x এর সাথে যদি x গুণ দেই তাহলে কি হয়, 1/x এর সাথে এই যে দেখো 1/x এর সাথে x গুণ দিলে x কাটা যায়, শুধু 1 থাকে, তো a⁴1 মানে হচ্ছে a। এবার 1/y এর সাথে x গুণ দিলে কি হবে, দেখো 1/y এটার সাথে যদি x গুণ দেই তাহলে হবে x/y, এই দেখো b⁴x/y হয়ে গেছে, ওকে। তো এইখানে এসে যদি আমরা খেয়াল করি, এখানে আমরা কি করছি, এখানে আমরা উভয় পক্ষে পাওয়ার নিছি আমরা হচ্ছে y, ঠিক আছে, ঘাত y নিয়ে। তাহলে এখানে যদি ঘাত y নেই তাহলে y কাটা যায়, শুধু b⁴1 মানে b থাকে, এখানে y দিলে কি হবে, 1/z এর সাথে y গুণ করলে হবে y/z, তার মানে b এর মান হচ্ছে c⁴y/z। আচ্ছা, a আর b এর মান আমরা এখানে পেয়ে গেলাম। আচ্ছা ফাইন, এখন a আর b পাওয়ার পরে এখন তুমি যদি এখানে খেয়াল করো, এখানে কি বলা হচ্ছে যে a = আমাদের তো এতটুকু তো আমরা বুঝছি, পরের লাইনে এসে দেখো এখানে কি বলছে, a = c⁴y/z = x/y। এখন তুমি বলতে পারো এটা কোত্থেকে আসছে, এই যে দেখো তুমি এখানে b এর মানও তো নির্ণয় করছো, b এর মান কত, c⁴y/z। সো এই তুমি এই b এর মানটা বসাই দাও c⁴y/z। সো আমি এই b এর মান বসাইছি c⁴y/z, তার উপরে পাওয়ার আছে x/y, সে পাওয়ারটাও আমি এখানে লিখে ফেললাম x/y। আচ্ছা, এখন পাওয়ারে পাওয়ারে গুণ হয় এটা আমরা জানি, তার মানে এখানে পাওয়ার হচ্ছে y/z, আবার পাওয়ার হচ্ছে x/y, তার মানে y/z এর সাথে গুণ হবে x/y, y কাটা যাবে তাহলে কি থাকে, x/z, তার মানে এই যে পাওয়ার হবে আমাদের x/z, c এর পাওয়ার হবে কি x/z। আচ্ছা, তাহলে a এর মান আমরা পেয়ে গেলাম c⁴x/z, ফাইন। এখন আসো আমাদের প্রশ্নে বলা আছে কি, প্রশ্নে বলা হচ্ছে abc = 1, তাহলে a এর মানটা আমি এখানে বসাই দিই, a এর মান কত, c⁴x/z, b এর মানটা আমি এখানে বসাই দেব, b এর মান কত, c⁴y/z, এই যে c⁴y/z, আর c এর মান আমি c রাখতেছি, c কে আমি কোনো কিছু করি নাই, এটা c থাকতেছে, আর এটা কোনো পাওয়ার নাই যেহেতু আমরা এটা পাওয়ার 1 দিচ্ছি, আর ইকুয়াল 1 এর জায়গায় 1, পাওয়ার 1 দেওয়া যে কথা না থাকা একই কথা আর কি, ওইটাই 1 কে না লিখে রাখা উজ্জ থাকে। এবার আমরা যে কাজ করব, এই যে পরের লাইন, এই যে এই লাইনের পরবর্তী লাইন হচ্ছে এটা, দেখো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ভিত্তিও c, এখানে ভিত্তিও c, এখানেও ভিত্তিও c, তিনটে ভিত্তি সেম, তাহলে পাওয়ার কি হবে বলো তো, পাওয়ার যোগ হবে, এই তিনটা পাওয়ারে যোগ করে দাও, এই যে দেখো এই তিনটা পাওয়ারে যোগ হয়ে যাবে। আর 1 কে আমরা লিখতে পারি c⁴0, কেন c⁴ কেন, কারণ আমরা দেখতে পাচ্ছি আগেরটার ভিত্তি c আছে, সো এই জন্য আমি 1 কে c, তুমি বলতে পারতো যে ভাই 1 কে তো আমি a⁴0 লিখতে পারি, আমি c⁴ কেন লিখলাম, কারণ বাম পাশে ভিত্তিটা c আছে, সো আমরা যদি এখানেও c লিখি তাহলে c আমরা কাটতে পারবো, ঠিক আছে। তো এখন আমরা যদি দেখি 1 কে c⁴0 লিখলাম, ভালো কথা। এখন উভয় পক্ষে ভিত্তি c, ভিত্তি কাটা যাবে, তার মানে এইটা সমান হচ্ছে 0, এই দেখো এটা সমান হচ্ছে 0, এটা সমান আমরা 0 লিখে ফেললাম। এবার পরবর্তী লাইনে আসো, এখানে এখন এই লাইনটার এই যে লসাগু করব, লসাগু করলে এখানে z, এখানে কোনো হর নাই, তার মানে লসাগু হবে z, z কে z দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে x গুণ করলে x, z কে z দিয়ে ভাগ করলে হবে 1, 1 এর সাথে y গুণ করলে হবে y, z কে এই 1 এর সাথে সরাসরি গুণ করতে হবে যেহেতু হর নাই, z কে 1 এর সাথে গুণ করলে সেটা z ই হবে, আর ডান পক্ষে 0। এখন xy z এর জায়গায় আমি xy z ই রাখতেছি, আর z এর সাথে এই 0 গুণ করলে কি হবে, 0 হবে, এই যে দেখো এখানে 0 হয়ে গেছে,
বুঝতে পারছো? এখানে কিন্তু 0 বসাই দিলাম, x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। এটাই আমাদের ম্যাক্সিমাম টাইমে প্রশ্নে দেওয়া থাকে, যে এইটা। কিন্তু এটা এখন আমাদের দেখো কত কষ্ট করে বের করা লাগছে, নাহলে কিন্তু প্রশ্নে কিন্তু এই জিনিসটাই দেওয়া থাকে সব সময়। আচ্ছা, এখন আসো আমরা এখান থেকে বের করে ফেলবো x প্লাস ওয়াই সমান কত হবে বলো তো, প্লাস জেড ওই পাশে গেলে মাইনাস জেড। ওয়াই প্লাস জেড সমান কত হবে বলো তো, প্লাস এক্স ওই পাশে গেলে মাইনাস এক্স। আর যদি x প্লাস জেড নির্ণয় করি, এই যে x প্লাস জেড, তাহলে প্লাস ওয়াই ওই পাশে গেলে মাইনাস ওয়াই। তো এটা আমরা নির্ণয় করে ফেললাম। এখন আমাদের যে লেফট হ্যান্ড সাইড ছিল প্রশ্নের মধ্যে, এই যে এটা সমান আমাদের 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা আগে লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি। এই যে বাম পক্ষটা আমরা এখানে লিখে ফেললাম, বাম পক্ষ, এই যে এটা তিনটা বাম পক্ষ লিখে ফেললাম। এখন আমরা এখানে যে কাজ করব সেটা হচ্ছে, এই যে মনে করো যে এটা এখানে যদি খেয়াল করো যে এই যে এইভাবে সমাধান করে দেওয়া আছে, তাছাড়া এটাকে আরও একভাবেও সমাধান করা যায়। আমরা হচ্ছে এইভাবেই করি, কোনো সমস্যা নাই। দেখো প্রথমে আমরা এখানে যে বাম পক্ষে যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখলাম। এবার তুমি যদি এখানে একটু খেয়াল করো যে 1/p⁴x, এটা আমরা থেকে লিখলাম বা কিভাবে লিখলাম একটু খেয়াল করো। যে p⁴z এর জায়গায় p⁴z, প্রথম অংশ আমরা ঠিকঠাক রাখছি। দ্বিতীয় অংশে এসে দেখো p⁴z এর জায়গায় p⁴z, আর p⁻x এটাকে আমরা কি লিখতে পারি? দেখো আমরা জানি x⁻n, এটা সূত্র হচ্ছে 1/x⁴n, অর্থাৎ মাইনাসটা সরে যাবে আর বাকি অংশটা নিচে বসবে আর উপরে 1 থাকবে। তাহলে এখানেও সেম p⁻x মানে আমরা কি লিখতে পারি? 1/p⁴x। p⁻1/-y কে আমরা কি লিখতে পারি? 1/p⁴y। ওকে ফাইন। এখন তুমি বলতে পারো যে ভাই এখানে তো -z ছিল, এটাকে 1/ কেন z লিখলেন না, 1/ কেন p⁴z লিখলেন না, সেটা একটু পরে দেখবা। এখন দেখো এখানে যা আছে তাই লিখলাম। এখন হরলবকে আমরা p⁴x দিয়ে গুণ দিব। 1 এর সাথে p⁴x গুণ করলে p⁴x। এবার হরের সাথে p⁴x গুণ করব, p⁴z এর সাথে p⁴x গুণ হবে। 1/p⁴x এর সাথে যদি p⁴x গুণ দেই, দেখো 1/p⁴x এর সাথে যদি p⁴x গুণ দেই, তাহলে কি হবে? p⁴x কাটা যাবে, শুধু 1 থাকবে, যে শুধু 1। আর 1 এর সাথে p⁴x গুণ করলে সেটা p⁴xই থাকবে। আবার এখানে হরলবকে p⁴y দিয়ে গুণ করব। 1 এর সাথে p⁴y মানে p⁴y। এই যে এখানে px এর সাথে p⁴y গুণ, এখানে 1/p⁴y এর সাথে p⁴y গুণ করলে y কাটা যাবে, p⁴y আর p⁴y কাটা যাবে, তাহলে থাকবে শুধু 1। আর 1 এর সাথে যদি আমরা p⁴y গুণ করি তাহলে সেটা p⁴y হবে। এই দেখো p⁴y কিন্তু এখানে আমাদের আছে। ওকে ফাইন। এখন পরবর্তী অংশে আসি আমরা। এখানে যা আছে এই যে এটা তাই লিখলাম, কিন্তু -z কে আমরা x প্লাস ওয়াই লিখবো। ওই যে -z কে x প্লাস ওয়াই লিখবো, এই জন্য -z কে 1/z লিখি নাই আমরা। ঠিক আছে? এই যে তুমি যদি এখানে খেয়াল করো, আমাদের কিন্তু আমরা এটা কিন্তু নির্ণয় করেছিলাম। এই দেখো -z মানে কি, এই যে -z মানে কি, -z মানে হচ্ছে x প্লাস ওয়াই। তো এই জন্য এখানে এই -z এর জায়গায় আমরা x প্লাস ওয়াই বসাই দিলাম। আর এখানে দেখো এই যে 1, এই 1টাকে আগে লিখলাম, আর এই p⁴x শেষে আছে। আর এটাকে আমরা এই যে মাঝখানে লিখছি, দেখো এখানে এরা কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে পাওয়ার কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, x আর z যোগ হয়ে যাবে, তাহলে x প্লাস জেড, p⁴x প্লাস জেড হয়ে যাবে। তো আমি এখানে p⁴x প্লাস জেড লিখে ফেললাম। আর এখানে দেখো সেম, 1 এর জায়গায় 1 লিখলাম, এই p⁴y জায়গায় p⁴y লিখলাম, আর এইটাকে মাঝখানে লিখলাম। যেহেতু এরা গুণ আকারে আছে, পাওয়ার যোগ হয়ে যাবে, x আর y যোগ হয়ে যাবে, x প্লাস ওয়াই আমরা এখানে লিখে ফেললাম। ওকে ফাইন। এখন আসো পরবর্তী অংশ যদি আমরা এখানে খেয়াল করি, যে এখানে যা আছে তাই লিখবো, এখানে যদি আমরা দেখি যে 1 আর p⁴x এর জায়গায় p⁴x, x প্লাস জেড কে আমরা কি লিখতে পারি? x প্লাস জেড কে আমরা -y লিখতে পারি। তো সেই জন্য আমরা এই x প্লাস জেড এটার জায়গায় আমরা -y লিখবো। কারণ ওই যে প্রশ্নের মধ্যে আমরা দেখছিলাম একটু আগে, মানে উদ্দীপকের থেকে আমরা ওই যে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 নির্ণয় করছি না। তো x প্লাস জেড ইকুয়াল টু কি হবে? -y। এই জন্য এখানে -y। আবার এখানে দেখো 1 এর জায়গায় 1, p⁴x প্লাস ওয়াই জায়গায় p⁴x প্লাস ওয়াই, আর p⁴y জায়গায় p⁴y। ওকে, এখন আসো আমরা যদি এখানে খেয়াল করি যে আমাদের এই জায়গার মধ্যে এখানে যা আছে তাই থাকলো। এই এখানে p⁻−y কে আমরা 1/p⁴y লিখতে পারি, এখানে যা আছে তাই থাকলো। ঠিক আছে? এরপরে নিচে অংশে আসো, এখানে যা আছে তাই রাখলাম। এখানে এসে আমরা যে কাজ করব, হরলবকে p⁴y দিয়ে গুণ করব। তো তুমি যদি এখানে খেয়াল করো, এই p⁴x এর সাথে p⁴y গুণ করলে p⁴x p⁴y, 1 এর সাথে p⁴y গুণ করলে কি হবে? এই যে দেখো p⁴y হবে। এটা হচ্ছে এই 1 এর সাথে p⁴y গুণ করলে p⁴y, সেটা লিখলাম।
আর 1/p⁴y, দেখো 1/p⁴y এটার সাথে যদি p⁴y গুণ করি এটা কাটা যাবে, থাকে শুধু 1, এই যে এই 1টা থাকে। আর p⁴x এর সাথে যদি p⁴y গুণ করি তাহলে কি হবে, তাহলে যেহেতু এরা সেম ভিত্তি পাওয়ার যোগ হয়ে যাবে, x + y এটা যোগ হয়ে যাবে, এই যে p⁴x + y এটা যোগ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, আর এখানে যে অংশটা আছে এটা হচ্ছে ঠিকঠাকই আছে, এই 1 এর জায়গায় 1, p⁴y কে আগে লিখছি আর x + y পরে লিখছি। এবার আসো পরবর্তীতে আসি আমরা, পরবর্তী অংশ যদি আমরা এখানে খেয়াল করি যে এই জায়গার মধ্যে তুমি যদি দেখো যে এখানে যা আছে বাম এই প্রথম রাশিতে তার ঠিকঠাকই আছে, এখানে যা আছে তার ঠিকঠাক আছে। এখানে আমরা যদি দেখি যে মানে এই যে এই জিনিসটাকে আমরা আগে লিখছি, যে এটাকে আমরা এখানে লিখছি আর এটাকে আমরা শেষে লিখছি, এই যে দেখো কোনো চেঞ্জ নাই, এই যে এটাকে আমরা আগে লিখছি আর এটাকে আমরা পরে লিখছি। সো দেখো p⁴y / 1 + p⁴y + p⁴x + y, এই যে এটা হচ্ছে আমরা আগে লিখছি আর এইটাকে আমরা পরে লিখছি। পরে লিখতে গিয়ে কি করছি, এখানে যেহেতু গুণ আকারে আছে পাওয়ার যোগ হয়ে যাবে, যোগ করে দিলাম পাওয়ার, আর এখানে হরে যা আছে তাই থাকলো। এখন দেখো এখানে আমরা যদি দেখি লসাগু করি আমরা, সো লসাগু করতে গেলে তিনটার হরই সেম। দেখো এখানে যে হরটা, এখানে যেই হর, এখানে যেই হর, তিনটা হরে কিন্তু আমরা সেম করে ফেললাম। তিনটা হর সেম হওয়ার কারণে আমরা এটাকে এখন লসাগু ধরে নিচ্ছি, ঠিক আছে, এটাই আমাদের এখন লসাগু হবে। এখন লসাগুকে হর এটাকে এটা দিয়ে ভাগ করলে কি হবে, 1, যেহেতু দুইটাই সেম, 1 কে 1 এর সাথে গুণ দিলে 1, এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হবে 1, 1 এর সাথে p⁴y গুণ করলে p⁴y, এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হবে 1, 1 কে এটার সাথে গুণ করলে এই যে এটাই হবে। এখন তুমি যদি দেখো এখানে হর ও লব দুইটাই সেম, কাটাকাটি করলে কত হবে 1, এটাই হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। 1 আমাদের প্রমাণ করার দরকার ছিল। এটাকে আরেকভাবে সমাধান করা যায়, আমাদের 2025 সালে আরেকটা বোর্ডেও এই প্রশ্ন আসছে, ওইখানে আমাদের বইতে দুইটা পদ্ধতি দেওয়া আছে, বিকল্প পদ্ধতি, ওইখানে আবার সমাধান করার টাইমে আমি অন্য পদ্ধতি আলোচনা করে দিয়েছি। তো এখন যেহেতু ওইখানে অন্য পদ্ধতি আলোচনা করছি, এখানে আরেকটা পদ্ধতি আলোচনা করছি, তোমার যেটা ভালো লাগে সেভাবে তুমি দেখতে পারো, সমস্যা নেই। এবার আমাদের খ নাম্বার প্রশ্ন শেষ, আমরা গ নাম্বার প্রশ্নটা নিয়ে এখন আমরা আলোচনা করব। চলো আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাই। গ নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের বলা হচ্ছে যে f(x) এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। অর্থাৎ আমাদের এই যে ln 5 + x, f(x) থেকে ln 5 + x / 5 - x, এটা হচ্ছে আমাদের ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে হবে। তো এই প্রশ্নটা অনেকবার আসছে, চলো আমরা এটা একটু সমাধান করার চেষ্টা করি। উদ্দীপকে আমাদের দেওয়া ছিল যে f(x) = ln 5 + x / 5 - x, তো এটাকে আমরা y ধরে নিলাম, ঠিক আছে, যে y = f(x) = ln 5 + x / 5 - x। এখন যেহেতু লগারিদম শুধুমাত্র ধনাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত, আমরা জানি লগের মান কি শুধু হচ্ছে প্লাসের মানের জন্য, ধনাত্মক মানের জন্য হচ্ছে সংজ্ঞায়িত হয়, তাই আমাকে ধনাত্মক মান নিতে হবে অবশ্যই। তো এখন লন এর পরের অংশ যেটা, এটা অবশ্যই ধনাত্মক হতে হবে। তো এটা যদি ধনাত্মক হতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখো এই লবের মানও ধনাত্মক লাগবে, হরের মানও ধনাত্মক লাগবে। এখন তুমি যদি চিন্তা করো যে না আমি একটাকে ধনাত্মক দিলাম, লব দিলাম +7, কিন্তু হর যদি তুমি -2 দাও, ফলাফল কিন্তু মাইনাসে চলে আসবে। তার মানে লবের মানও ধনাত্মক হতে হবে, হরের মানও ধনাত্মক হতে হবে, অর্থাৎ লবের মানও 0 থেকে বড় হতে হবে, হরের মানটাও 0 থেকে বড় হইতে হবে। এই যে দেখো এই লব মানে কি 5 + x, এটাও 0 থেকে বড় হইতে হবে, হরও 0 থেকে বড় হইতে হবে, তাহলে আমরা হচ্ছে ধনাত্মক মান পাবো। আবার আরেকভাবেও ধনাত্মক মান পাওয়া যায়, সেটা হচ্ছে লবের মানও মাইনাসের হতে হবে, হরের মানও মাইনাসের হতে হবে। যেমন এটা মনে করো -7, হরটা হইলো -5, তাহলে দেখো মাইনাসে মাইনাসে কাটা যায়, তাহলে 7 কে 5 দিয়ে ভাগ করলে 1 পয়েন্ট সামথিং হয়, তার মানে এটা কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে। মানে হরও যদি মাইনাসের হয়, লবও যদি মাইনাসের হয়, তাহলে কিন্তু হবে। তার মানে আমরা আরেকটা শর্ত দিতে পারি যে এই যে লব যেটা সেটা 0 থেকে ছোট মানে মাইনাসের, এবং হর যেটা সেটা 0 থেকে ছোট মানে মাইনাসের, দুইটাই যদি মাইনাসের হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে হ্যাঁ তাহলেও এটা সংজ্ঞায়িত করা যাবে। তো এখন যেহেতু দুইটা শর্ত পাইছি, এখন আমরা দুইটা শর্ত থেকে ডোমেনগুলো নির্ণয় করে ফেলবো। দুইটা শর্তকে আলাদা আলাদা নির্ণয় করে তারপরে দুইটাকে আবার একসাথে মার্জ করে আমরা হচ্ছে ডোমেন নির্ণয় করব। তো প্রথমে আমরা যদি দেখি আমাদের এখানে যে হরে যে দুইটা জিনিস দেওয়া আছে সেই দুইটা আমরা লিখলাম, যে 1 নং এর মধ্যে আমাদের যে দুইটা মান দেওয়া আছে সেটা আমরা লিখলাম। এখন লেখার পরে আমরা এখানে দেখবো যে হচ্ছে এক্সটাকে আমরা সিঙ্গেল রাখার চেষ্টা করব, তাহলে 5 কে সরাইতে হবে, তাহলে উভয় পক্ষে 5 বিয়োগ করে, এই যে দেখো এখানে 5 বিয়োগ, এখানেও 5 বিয়োগ,
তো 5 বিয়োগ করলে 5 5 কাটা যায়, শুধু x থাকে, এখানে 0 থেকে 5 বিয়োগ করলে -5 থাকে। এখানে দেখো প্লাস, এখানেও আমরা এক কাজ করব, উভয় পক্ষে 5 বিয়োগ করব। এই যে 5 - x আগে থেকে ছিল, এখন 5 - x এর সাথে একটা -5 আসছে, 0 এর সাথে -5, তো +5 -5 কাটা যায়, এখানে থাকে -x, আর এখানে থাকে 0 থেকে 5 বিয়োগ করলে -5। এখানে যা আছে তাই থাকলো, কিন্তু আমরা তো -x এর দরকার না, আমাদের দরকার +x এর। তো এই -x কে +x বানাতে হলে কি করতে হবে? -1 দ্বারা গুণ করতে হবে। সো মাইনাস দ্বারা গুণ করো, ভাগ করো, অথবা এইরকম জিনিসকে বিপরীতকরণ করো, তাহলে কিন্তু চিহ্নটা উল্টায় যাবে। অর্থাৎ এই গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে, লেস দেন থাকলে গ্রেটার দেন হয়ে যাবে। তাহলে এই -xটা এখন যেহেতু উভয় পক্ষে আমি -1 দ্বারা গুণ করছি, -x হয়ে যাবে +x, -5 হয়ে যাবে +5, এবং এই গ্রেটার দেন যে চিহ্নটা সেটা হয়ে যাবে লেস দেন। এই যে দেখছো গ্রেটার দেন চিহ্নটা আমরা কি করে দিলাম? লেস দেন করে দিলাম। ফাইন, লেস দেন করার পরে এখন তুমি যদি খেয়াল করো যে তোমার এখানে দুইটা জিনিস তুমি পেয়েছো, একটা হচ্ছে x এর মান -5 এর থেকে বড়, এই যে x এর মান -5 এর থেকে বড়, এবং x এর মান +5 এর থেকে ছোট, মানে +5 থেকে ছোট। তার মানে আমাদের ডোমেনটা আসলে কি হতে যাচ্ছে? ডোমেনটা হতে যাচ্ছে যে x এর মান, এই যে দেখো, এই যে x কি, x এর মান -5 এর বড় এবং +5 এর ছোট, এটা লিখলাম। এখন একটা জিনিস দেখো, -5 এর বড় এর মানে কি? -5 এর বড় মানে হচ্ছে -4 কিন্তু -5 এর বড়, -4 -3 -2 -1 0 1 2 3 4 5 6, শেষ নাই। কারণ এখানে বলে নাই যে -5 থেকে বড়, কিন্তু কতটুকু বড় এটা বলে নাই, মানে চলতেই থাকবে। তো -5 থেকে বড় মানে এখানে অসংখ্য মান আছে, মানে -5 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত ধনাত্মক দিকে মান আছে। আবার এখানে বলছে +5 এর ছোট, তো +5 এর ছোট মানে কত বলো তো? +5 এর ছোট হচ্ছে +4 +3 +2 +1 0 1 0 -1 -2 -3, মাইনাসের দিকে ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। কারণ বলে নাই যে 5 এর ছোট, কিন্তু কত পর্যন্ত ছোট এটা বলে নাই, মানে মাইনাসের দিকে অসংখ্য পর্যন্ত চলে যাবে, -ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। এই জন্য দেখো -ইনফিনিটি থেকে +5 পর্যন্ত, অর্থাৎ পিছনের দিকে -ইনফিনিটি পর্যন্ত, আর প্লাসের দিকে হচ্ছে +5 পর্যন্ত। এখানে -5 থেকে +ইনফিনিটি পর্যন্ত। এখন আমি এই দুইটাকে যদি এখন ইউনিয়ন করি, ইন্টারসেকশন করি, এই দুইটার মধ্যে কমন কি, সেটাই হবে আমাদের এটার ডোমেন। তো এই দুইটার মধ্যে কমন কি? দেখো এটা হচ্ছে -5 থেকে +ইনফিনিটি পর্যন্ত, -5 থেকে শুরু করে -4 -3 এরকম, মনে করো 1 2 3 4 5, তারপরে 6 7 8 ইনফিনিটি পর্যন্ত চলবে। আর এটা হচ্ছে +5 থেকে -ইনফিনিটি, যে +5 থেকে এই গুণ চলে, এই যে এখানে -5 থাকবে, এরপরে এদিকে আরো থাকবে, অর্থাৎ এখানে এইদিকে আরো থাকবে, উপরেরটা কিন্তু এদিকে নাই, আবার উপরেরটার ওইদিকে আরো থাকবে, কিন্তু 5 এর পরে আর থাকবে না। ঠিক আছে, উপরেরটা ওই 5 এর পরে থাকবে, কিন্তু নিচেরটার 5 এর পরে আর থাকবে না, কারণ যেখানে এখানে হচ্ছে 5 এর পরে আর নাই, কিন্তু মাইনাসের দিকে আছে ইনফিনিটি পর্যন্ত, এই জন্য মাইনাসের দিকে ইনফিনিটি পর্যন্ত। এখন দুইটার মধ্যে কমন কি? এই -5 থেকে +5 পর্যন্ত। তার মানে এই দুইটার মধ্যে কমন হচ্ছে, আমরা এখানে বলবো যে -5 থেকে শুরু করে +5 পর্যন্ত এটা হবে। তো এখানে -5 থেকে আমরা +5 পর্যন্ত এই জন্য লিখে রেখেছি। তো এখানে আশা করি বুঝতে পেরেছো যে এটা -5 থেকে +5 পর্যন্তই হবে। তো আমাদের এখানে এই -5 থেকে +5 এর মানে কি? এর মানে হচ্ছে, এখন তুমি আবার বলতে পারো যে ভাই এখানে -5 এর বড় বলছে x এর মান, আপনি -5 দিয়েছেন কেন? এখানে +5 এর ছোট বলছে, +5 এর ছোট মানে তো 5 তো নেওয়া যাবে না, 4 থেকে নিতে হবে, তা আপনি এখানে 5 নিয়েছেন কেন? দেখো এটা হচ্ছে এই ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মিনিং হচ্ছে -5, 5, এই ফার্স্ট ব্র্যাকেটের মিনিং হচ্ছে -5 থেকে বড় মানগুলো নিব, তবে -5 কে নিব না, অর্থাৎ -4 -3 -2 -1 0 1 2 3 4। আর এইদিকে ফার্স্ট ব্র্যাকেট মানে এই একই জিনিস, যে +5 এর ছোট মানগুলো নিব আমরা, +5টাকে নিব না, মানে যে সংখ্যাটা থাকবে তাকে নিব না, তার ইমিডিয়েট ছোট মানগুলো থেকে নেওয়া শুরু করব। আচ্ছা, তো এখন আমরা প্রথম শর্তটা থেকে ভালো করে সমাধান করে ডোরে আমরা শেষ পর্যন্ত একটা ডোমেন পাইলাম, সেটা কি? -5, 5। এবার দ্বিতীয় শর্তটাকেও আমরা হচ্ছে সমাধান করব। এই শর্ত নাম্বার 2 নম্বর শর্ত কি ছিল? ওই যে দেখো 2 নম্বর শর্তটা ছিল ওই যে দুইটাই নেগেটিভ হতে পারবে, মাইনাস হতে পারবে, মানে 5 + x এর মান 0 থেকে ছোট হইতে হবে, এবং হরের মান যেটা সেটাও 0 থেকে ছোট, দুইটাই নেগেটিভ হতে হবে, তাহলে হবে। তাহলে আমরা প্রথমে শর্ত দুইটা লিখলাম, লিখার পরে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে x কে
হচ্ছে তোমার একদম পুরো ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়া, খালি রাখা। তো সেই জন্য আমরা কি করব, এখানে x কে খালি করতে হলে আমরা 5 কে x কে একা রাখতে হলে 5 কে বিয়োগ করব। তার মানে 5 + x, এটার সাথে আমরা এই 5 বিয়োগ করব। আর এখানে হচ্ছে 0 - 5। ওকে, আর এখানে দেখো 5 - x, এখানেও আমরা 5 বিয়োগ করব, আর এখানেও 0 - 5। ঠিক আছে, তো এই লাইনটা আমরা এই যে দেখো এই লাইনটা আমরা এখানে লিখেছি, এই যে পরের পেজের মধ্যে এই লাইনটা আছে, উভয় পক্ষে 5 বিয়োগ করে। এখন 5 বিয়োগ করার পরে কি হয়েছে, এই +5 - 5 কাটা যায়, শুধু x থাকে, 0 থেকে 5 বিয়োগ করলে -5। এই যে +5 - 5 কাটা -x থাকবে, 0 - 5 মানে হচ্ছে -5। এবার x এর মান কি -5 থেকে ছোট। আবার এখানে দেখো এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তো উভয় পক্ষে -1 দ্বারা গুণ করবে। একটু আগে বলছে -1 দ্বারা যদি গুণ করি তাহলে কি করতে হবে, চিহ্ন চেঞ্জ, উল্টায় ফেলতে হবে। এই যে এখানে লেস দেন ছিল, এটা গ্রেটার দেন হয়ে যাবে, মাইনাস দিয়ে গুণ করলে -x হয়ে যাবে +x, -5 হয়ে যাবে +5, তবে এই লেস দেনটা হয়ে যাবে গ্রেটার দেন, মাইনাস দিয়ে গুণ করার কারণে। ওকে, তাহলে এখন ডোমেন কি হবে, দেখো ডোমেন হচ্ছে এই -5 এর ছোট +5 এর বড়, মানে +5 এর বড়। এখন তুমি বলো তো -5 এর ছোট আবার +5 এর বড় এরকম কোনো সংখ্যা আছে? এরকম কোনো সংখ্যা কিন্তু নাই। আমি তোমাকে বললাম 10 এর ছোট 20 এর বড়, এরকম সংখ্যা বের করো, পারবা? 10 এর ছোট 20 এর বড় কোনো সংখ্যা নাই তো। তো -5 এর ছোট সেগুলো হবে -6 -7 -8, ওইগুলো হবে। আর +5 এর বড় এগুলো হবে 6 7 8 9 10। তাহলে তো এই কমন কিছুই পাওয়া যাচ্ছে না, দুইটার মধ্যে কমন কিছুই নাই। তার মানে দুইটার মধ্যে কমন কিছু নাই, মানে আসলে ডোমেনটা হচ্ছে আমাদের ফাঁকা সেট, কোনো ডোমেন নাই। তাহলে আমরা এখন দুইটা ডোমেন পাইলাম। একটা হচ্ছে প্রথম শর্ত থেকে আমরা ডোমেন পাইছি কি, এখানে যদি খেয়াল করো প্রথম শর্তটা থেকে আমরা ডোমেন পাইছি হচ্ছে এই যে দেখো, প্রথম শর্ত থেকে আমাদের এই যে শর্ত 1 নম্বর শর্ত থেকে ডোমেন পাইছি -5,5। আর 2 নম্বর শর্ত থেকে আমরা ডোমেন পাইছি হচ্ছে ফাঁকা সেট। তাহলে এখন দুইটা শর্তকে অ্যাডজাস্ট করে ফেলি আমরা। এই যে দুইটা শর্তকে 1 নং ও 2 নংয়ের প্রাপ্ত ডোমেনের সংযোগ, যোগ মানে হচ্ছে ইউনিয়ন করব আমরা। এখন ফাঁকা সেটের সাথে কোন সেট ইউনিয়ন করলে ওই সেটটাই হবে, তার মানে ফাঁকা সেটের সাথে যে সেটটি ইউনিয়ন করো ওই সেটই হবে। তো ওই সেটটা কি হবে, -5,5। তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডোমেন। তো ডোমেনটা আমাদের নির্ণয় হয়ে গেল, এখন আমরা রেঞ্জ নির্ণয় করব। এখানে আমাদের রেঞ্জ মানে হচ্ছে আমাদের এই ফাংশনের মান বিস্তৃতিটা কতটুকু পর্যন্ত হইতে পারে। ঠিক আছে, তো আমরা যদি এখানে খেয়াল করি যে এখানে তো আমরা ধরে নিছি y = এত, ঠিক আছে, মানে f(x)টাকে আমরা y ধরে নিছি, y = এত। তো এখন y = এটা আপাতত বাদ দাও, y = ln 5 + x/5 - x। এখন ln কে এই পাশে পাঠালে কি হয়ে যায়, e ভিত্তিক হয়ে যাবে। তাহলে দেখো e ভিত্তিক y, আর ওইখানে থাকবে 5 + x/5 - x, এটা আমরা রাখলাম। এখন কোনাকুনি গুণ করব, এই যে e⁻y নিচে কিছু না মানে 1 আছে। এখন e⁻y কে 5 এর সাথে গুণ করলে হবে 5e⁻y, e⁻y কে -x এর সাথে গুণ দিলে হবে কি -x e⁻y, আর এই 1 এর সাথে 5 + x গুণ করলে 5 + x হবে। ওকে, এবার x গুলোকে এক জায়গায় রাখি, এই যে এই x কে x এর জায়গায় রাখলাম, আর x - x e⁻y এটা বাম পাশে আসে +x e⁻y হয়ে যাবে। ওইখানে আগে থেকে 5 e⁻y আছে, আর +5 ওই পাশে যাওয়াতে -5 হয়ে গেছে। এখান থেকে x কমন নিলে হবে 1 + e⁻y, এখান থেকে 5 কমন নিলে হবে e⁻y - 1। তাহলে x = কি হবে 5 × e⁻y - 1, আর নিচে হচ্ছে 1 + e⁻y, শেষ। এখন x = আমরা এটা পাইলাম। এখন তুমি দেখো আমরা কিন্তু ফাংশনটাকে y ধরে নিছি, দেখো y এর মান কি হতে পারে। y এর মান এখানে যে কোনো বাস্তব, যেহেতু y পাওয়ার আকারে আছে, y এর মান এখানে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। তো y এর মান যদি যে কোনো বাস্তব সংখ্যা হয়, কেন, কারণ y এর মান যে প্লাস নাও মাইনাস নাও 0 নাও, যেই মানটাই নাও না কেন, এখানে একটা তোমার x এর একটা মান বের হবে, এমন না অসংজ্ঞায়িত হবে। যেই মানে নাও না কেন x এর একটা সংজ্ঞায়িত মান আসবে, তার মানে y এর সকল বাস্তব মানের জন্য x এর মান আসবে। তো যেহেতু y এর মান সবগুলোই বাস্তব হওয়া সম্ভব, সেহেতু আমরা এই y-টাই তো ফাংশনটা ছিল, তো y-টাই যেহেতু ফাংশন, y এর মান যেহেতু যে কোনো কিছুই হতে পারতেছে, তার মানে আমাদের এই ফাংশনের রেঞ্জ, এই রেঞ্জকে এখানে প্রকাশ করতেছি rf দিয়ে, মানে আমাদের এই ফাংশনটার রেঞ্জ, এই f(x) এর রেঞ্জ হচ্ছে কি r। এই r দিয়ে কি বোঝাচ্ছে, এই r দিয়ে বোঝাচ্ছে রিয়েল নাম্বার, অর্থাৎ বাস্তব সংখ্যা। তার মানে আমরা ডোমেন পেয়েছিলাম কত, ডোমেন পেয়েছিলাম আমরা -5,5, এই যে -5,5, আর রেঞ্জ পেয়েছি আমরা r। তারা এর মাধ্যমে আমরা আমাদের এই প্রশ্নটা সমাধান করে ফেললাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো প্রশ্ন নিয়ে। সবাই সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। এই ম্যাথটা একটু ভালো করে প্র্যাকটিস করো কয়েকবার, ইনশাল্লাহ তাহলে আয়ত্তে চলে আসবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।